আজ ঠিকাদারদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়াতে হাসনাত আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়। বিএনপি নতুন খেলা শুরু করেছে। আগামী 5 বছর পর আল্লাহ বাঁচায় রাখবে কি রাখবে না আমি জানি না। দর্শক দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ গুলিবিদ্ধ হওয়ার পর তুলপার পরিস্থিতি। এই মুহূর্তে হসপিটালের সামনেও কিন্তু ভাঙচুর চলছে। এদিকে আজ হাসনাত আব্দুল্লাহ বিস্ফোরক মন্তব্য করে কঠিন তুপের মুখে পড়েছে রাজপথে। তার এলাকার ঠিকাদাররা পরিকল্পনা করে গুলিবিদ্ধ করে আজকে। এই নিয়ে আবারও দেশে নতুন পরিস্থিতি হয়েছে। মব দিয়ে যে কোনো একটা প্রতিষ্ঠানকে এরকম ভাবে তছনছ করে ফেলা যায়, সেটা তো ওখানেই প্রথম শুরু হলো। মব যে একটা চালু হয়েছিল, যে মবের মাধ্যমে আইনের বাইরে গিয়ে বিভিন্ন ভাবে সরকারের পক্ষ থেকে ফায়দা লোটা, এবং সেটি অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে সমর্থিত যারা ছিলেন তাদের মাধ্যমে তারা খুব সাকসেসফুলি এটা করেছেন। 18 মাসের অবৈধ ইউনূস শাসন শেষ হয়েছে, কিন্তু রাষ্ট্রের উপর থেকে ইউনূসের কালো ছায়া যে সহজে সরবে না তা বলাই বাহুল্য। সবচেয়ে বড় কথা হলো ক্ষমতা দখল করে নিজের মামলা বাতিল, সর্বোচ্চ কর সুবিধা গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স, মোবাইল ব্যাংকের লাইসেন্স সহ আরো কি কি নিয়েছেন তা ধীরে ধীরে বেরোতে শুরু করবে। দেশের রাজনীতিতে এখন এক উত্তপ্ত ইস্যু আসিফ নজরুল। হাসিনা সরকার পতনের পর প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন তিনি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির এমন বক্তব্য এখন রাজনীতির অন্যতম আলোচনার বিষয়। এখন বিতর্ক এটাই থাকবে, যেহেতু ম্যান্ডেটটা আমি পেয়েছি, ম্যান্ডেট যেহেতু পেয়েছি, তাহলে আমার মতো করে আমি সরকারি কাজ করবো, মনে করতে পারবেন। বাংলাদেশের রাজনীতির মধ্যে এখন উত্তাল পরিস্থিতি চারদিকে। একদিকে হাসনাত আব্দুল্লাহ বিস্ফোরক মন্তব্য করে তুপের মুখে পড়েছে, অন্যদিকে বিভিন্ন নেতাকর্মীরা অনেক বক্তব্য দিচ্ছে বাংলাদেশের সংস্কারের বিষয়ে। আসিফ মাহমুদের অনেক দুর্নীতি প্রকাশ হয়েছে। ডক্টর ইউনূস 18 মাস ক্ষমতায় থাকাকালীন তিনিও ক্ষমতা ব্যবহার করে অনেক টাকা পাচার করেছেন দেশ থেকে, সেইটারও অনেক রহস্য উন্মোচন হয়। আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে হাসনাত আব্দুল্লাহর সর্বশেষ অবস্থা এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে নতুন যে অনেক তথ্য আমাদের কাছে আসে। একদিকে বিএনপি কার্যক্রম, অন্যদিকে উপদেষ্টা বা ডক্টর ইউনূসের কার্যক্রম, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আচ্ছা, আরেকটা বিষয় শুনেন, আপনারা শুনেন, সরকারের সবসময় দোষ নাই। পুকুর যে করেন, রাস্তার পাশে পুকুরগুলো আছে না, এই যে রাস্তা করবে, রাস্তা করার সময় কি এটা সরকারের কাজ আপনার রাস্তার পাশ দিয়ে ইয়া করে দেওয়া, ওই যে রিপেয়ারিং ওয়াল করে দেওয়া, এটা কি রাস্তার কাজ? শুনেন, আপনি আমাদের ভোট দিবেন, আগামী 5 বছর পর আল্লাহ বাঁচায় রাখবে কি রাখবে না আমি জানি না। আমরা অনেকে এখন বলে তুমি যদি এমনি এখন ইয়া করো আগামী 5 বছর পরে তো জিতে পারবে না। আমার আগামী 5 বছর পরে কালকার মাগরিবের ওয়াক্তের ফয়সালাও তো আমি জানি না, আমি 5 বছর পরে ইয়া দেখে আমার দরকার নাই। তো আপনারাও তো সমস্যা প্রবণ মানুষ। আমি যদি এই রাস্তা দিয়ে যাই, যতগুলো পুকুর আছে পুকুরগুলো একদম রাস্তা ঘেঁষে না। যাদের পুকুর আছে আপনারা মনে করেন রাস্তাটা হচ্ছে আপনাদের পুকুরের পার, এটা আপনারা মনে করেন কিনা? আপনারা মনে করেন রাস্তাটা হচ্ছে আপনাদের পুকুরের পার, সবগুলো পুকুরে জরিমানা করা হবে, একদম এগুলোর মাছ উঠাই ফেলে বেচে ফেলা হবে। আপনারা যারা মনে করেন রাস্তাটা হচ্ছে, আপনারা যারা মনে করেন এই যে এখানে যারা আছেন, আপনারা যারা মনে করেন রাস্তাটা আপনারা পুকুরের পার, আপনারা এই একটা বছর সময় নেন, সামনে বৃষ্টি আসার আগে আপনারা পারগুলা বাঁধেন নিজের পয়সা খরচ করে। কারণ রাস্তাটা পুকুরের পার না, রাস্তা থেকে আপনার পার থাকবে, রাস্তার পরে পার থাকবে, পারের পরে পুকুর থাকবে। এখন আপনি পার সহ কাইটা ফেলে আপনি রাস্তাটাকে বানাবেন পার, এবং রাস্তাটা যখন করবে তখন রাস্তার পরে এবং পুকুর গেছে সরকারি টাকা দিয়ে রিপেয়ারিং ওয়াল দিবে, সরকার তো এত ঠেকা পড়ে নাই। এবং আপনার যখন এই পারটা করা হচ্ছে তখন কিন্তু রিপেয়ারিং ওয়ালটা না করে রাস্তা কিন্তু ভেঙে যায়, তখন এর দায়িত্ব আপনার উপরে পড়ে। তো সুতরাং আগামী বর্ষার আগে আপনাদের যারা পুকুর ঘাট আছে একদম রাস্তার পাশে, আপনার এগুলো রিপেয়ারিং ওয়াল এবং পার আপনারা নিজের পয়সায় দিবেন। আর যদি কোনো রাস্তা ভাঙে আপনাদের পুকুরের মাছ বিক্রি করে লিজ দিয়ে ওই রাস্তা করা হবে, আপনাদের পুকুরের মাছ সত্যি বিক্রি করে ফেলা হবে, কারণ আপনি সরকারের টাকার ক্ষতি করতেছেন না। এই কাজটা কখনই করবেন না আপনারা। শুনেন, সরকার আপনার প্রতিপক্ষ না, আপনার সহযোগী। এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো আপনার প্রতিপক্ষ না, আপনার সহযোগী, এবং তাকে তো আপনার সহযোগিতা করতে হবে, কোনোদিনও সম্ভব না। সেজন্য প্রিয় মা বোনেরা, আপনারা যারা আছেন আমাদের প্রত্যেকটা কাজ, যেমন কিছুদিন আগে আপনাদের স্কুল কমিটি নিয়ে মনে হয় একটা ঝামেলা হয়েছে বা এই টাইপের কোনো কিছু একটা, আপনারা এগুলো সামাজিক ভাবে একসাথে বসে মুরব্বীদের পরামর্শ আপনারা সমাধান করেন। আমি তো আসলে সব সিদ্ধান্ত নিজে দিতে পারবো না, আপনাদের 10টা মানুষের সাথে বসা আমি বলবো যে ভাই কোনটা করলে ভালো হয়, আপনারা যেটা বলবেন আমি তো এটাই শুনবো। নাকি আমার কার ঘরে কি চাল দিয়ে রাঁধছে, মারামারি লাগছে, মোটা চাল দিয়ে ভাত খাবো না সিকোয়েন্স চাল দিয়ে লাগবো, ফোন দিছে সেহরিতে আপনার কোন একটা গ্রামের, আমি নাম বলতেছি না অসম্মান বোধ হবে, কোন একটা গ্রামে সেহরির মানে ব্যান্ডাই ভাত খাওয়া লইয়া মারামারি লাগছে, বুঝছেন? এটা হচ্ছে জামার কত হয়েছে ব্যান্ডায় 2টা রাঁধতে হইব, আর বউর কত হয়েছে না রাইতে রাইন্দা রাখবো, ব্যান্ডায় 2টা গরম করে খাইবো। তো তখন এটা লাগিয়া লাগছে মানে মারামারি লাগিয়া, বউ গেছে গা জিয়ের বাড়িতে, মানে জিয়ের শ্বশুর বাড়িতে গেছে গা, গিয়া তখন আবার হচ্ছে কি জামাইয়ের নামে আমার কাছে দিছে অভিযোগ। এখন আমি এই বিচার কি কইরাম কোন, মানে আপনি আমার কোন যে ব্যান্ডাই
কি রামদন কি রাইতে রানবো নাকি হচ্ছে ব্যান্ডে তুইটা রানবো, এটা আমি এই সমাধান আমি কি দিব বলে। এখন এই জিনিসগুলো তো আপনারা একটু সামাজিক ভাবে নিজেরা একটু বসতে হবে, তাই না? তো এই জিনিসগুলো আপনারা নিজেরা বসেন, আমরা যদি সবাই ইউনাইটেড থাকি আমরা ইনশাল্লাহ সুন্দর একটা সমাজ করতে পারবো আমরা ইনশাল্লাহ। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, কষ্ট করে যারা আজকে আসছেন। আমরা আমাদের নিজেদের ইফতার, আপনাদের ইফতার আমরা সবাই ভাগাভাগি করে খাবো। সামনে ঈদ আসছে, ঈদের আনন্দ আমরা সবাই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিব। 18 মাসের অবৈধ ইউনূস শাসন শেষ হয়েছে, কিন্তু রাষ্ট্রের উপর থেকে ইউনূসের কালো ছায়া যে সহজে সরবে না তা বলাই বাহুল্য। সবচেয়ে বড় কথা হলো ক্ষমতা দখল করে নিজের মামলা বাতিল, সর্বোচ্চ কর সুবিধা গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স, মোবাইল ব্যাংকের লাইসেন্স সহ আরো কি কি নিয়েছেন তা ধীরে ধীরে বেরোতে শুরু করেছে। কিন্তু যেতে যেতে এই ধুরন্ধর ইউনূস নিজের জন্য আরো 1 বছরের রাষ্ট্রীয় খরচের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ এর সুবিধা নিতে নিজেকে ভিভিআইপি ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করেছেন, তাও খুব গোপনে। যাওয়ার মাত্র 2 দিন আগে একজন বিদায়ী প্রধান উপদেষ্টা যিনি নির্বাচনের পর দায়িত্ব হস্তান্তর করেছেন, তিনি কেন 1 বছরের জন্য এমন কঠোর নিরাপত্তার বলয় চাইলেন বলুন তো? তিনি কি বাস্তবে কোনো নিরাপত্তার ঝুঁকির মুখে আছেন, নাকি তিনি জানেন যে তার শাসন আমলে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে তার প্রতিক্রিয়া হতে পারে তীব্র, যে কোনো সময় তার উপর আসতে পারে জনগণের আঘাত? ডক্টর মোহাম্মদ ইউনূসের গত 18 মাসের শাসনামল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তথাকথিত বিপ্লব বা মব ভায়োলেন্সের মাধ্যমে 2024 সালের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসার পর থেকে তিনি নিজেকে যেভাবে আইনের ঊর্ধ্বে নিয়ে গেছেন তা বিস্ময়কর। একজন নোবেল বিজয়ী হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে ভাবমূর্তি ছিল, দেশের শাসকের আসনে বসে তিনি তা নিজেই ধূলিসাৎ করে দিয়েছেন। তার বিদায় বেলায় নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে আইনি কাঠামো তিনি তৈরি করে গেছেন তা কেবল তার চতুরতাই প্রমাণ করে না, বরং এটি তার গভীর নিরাপত্তাহীনতা এবং ভয়েরও বহিঃপ্রকাশ। একজন জননন্দিত নেতা কখনোই বিদায়ের পর বন্দুকের নলের পাহারায় জনবিচ্ছিন্ন হয়ে বাঁচতে চান না, কিন্তু ইউনূস ঠিক সেটাই বেছে নিয়েছেন। গত 10 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত একটি সরকারি গেজেট এই ভয়ের রাজনীতির দালিলিক প্রমাণ। নির্বাচনের মাত্র 2 দিন আগে এই গেজেট প্রকাশ করা হয়েছে এবং তাও গোপন রাখা হয়েছে। সেটি মাত্র বেরিয়েছে গত 2-3 দিন আগে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব ছাড়ার ঠিক আগ মুহূর্তে নিজের জন্য 1 বছরের ভিভিআইপি মর্যাদা এবং এসএসএফ এর সুরক্ষা নিশ্চিত করেছেন ডক্টর ইউনূস। রাষ্ট্রপতির আদেশ ক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি জারি করা হয় বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 এর ধারা 2 এর ক এর ক্ষমতা বলে। এই আইনের মাধ্যমে তিনি ক্ষমতা ছাড়ার পরও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে থাকবেন। সাধারণ মানুষের প্রশ্ন উঠবে যে যেখানে তিনি নিজেকে জাতির ত্রাতা বা সেবক হিসাবে দাবি করতেন, সেখানে বিদায়ের পর কেন তাকে জনগণের করের টাকায় 1 বছর ধরে নজিরবিহীন নিরাপত্তা দিতে হবে? হয়তো তিনি বলবেন যে এর আগেও উপদেষ্টারা নিয়েছেন, কিন্তু সেটি নিয়েছিলেন মাত্র 3 মাসের জন্য। 2009 সালে যখন নির্বাচন হয়, নির্বাচনের পরে প্রধান উপদেষ্টা 3 মাসের জন্য সেটি নিয়েছিলেন, আর উনি নিয়েছেন 3-4-12 মাস, 1 বছরের জন্য। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সাবেক সরকার প্রধানদের নিরাপত্তা প্রদানের রেওয়াজ থাকলেও ইউনূসের এই পদক্ষেপটি সম্পূর্ণ ভিন্ন এবং উদ্দেশ্য প্রণোদিত। এর আগে 2006 সালের 29 অক্টোবর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে বিদায়ের পর 3 মাসের জন্য বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছিল। বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে একযোগে কি করছে কেউ বুঝতে পারছে না। দর্শক, রাজনীতিতে নতুন রহস্য, এটা স্পষ্ট করা দরকার। আপনারা দেখছেন যে বিএনপি সরকারি দল, জামাত বিরোধী দল। আসলে বাস্তবে তা না। বাস্তবে বিএনপি জামাত উভয়ই ঐক্যবদ্ধ, গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং আছে। জামাত বিএনপিকে অ্যাপ্রিসিয়েট করে, বিএনপি জামাতকে অ্যাপ্রিসিয়েট করে, জোটের মিত্রর মতো। আমি যেটা আরেকটা আলোচনায় বলেছি, নির্বাচনী কিংবা সরকারি ঐক্য বিএনপি জামাতের মধ্যে নেই, কিন্তু বিএনপি জামাতের মধ্যে টিকে থাকার ঐক্য আছে। যে বিএনপি টিকে থাকতে হলে জামাতকে লাগবে, জামাতের অ্যাপ্রিসিয়েশন লাগবে, নইলে টিকে থাকতে পারবে না। এই বিষয়ে ঐক্য হয়েছে। দর্শক, বাস্তবে বিএনপি জামাত সরকারি দল বিরোধী দল অতীতের যে সংজ্ঞা বা বাংলাদেশের পার্সপেক্টিভে সরকারি দল বিরোধী দলের যে সংজ্ঞা, ওইরকম সরকারি দল বিরোধী দল না। উপরে উপরে সরকারি দল বিরোধী দল, উপরে উপরে মাঠ পর্যায়ের লোকজন এগুলো না বুঝে একে অপরকে হত্যা করছে, একে অপরকে মিন্স বিএনপি জামাতকে হত্যা করছে, হামলা করছে নিয়মিত। এটা তারেক রহমান কন্ট্রোল করতে পারছে না বিএনপি সন্ত্রাসীদের। ইটস ইজ ফেইলিউর, বাট ওভারঅল বিএনপি জামাত একে অপরের মিত্র। বাংলাদেশের ফরেন পলিসি যদি দেখেন, বিএনপি জামাতের ফরেন পলিসি প্রায় এক, যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এবং এই যে নির্বাচন, ইউনূস মূলত এই ঘটনা ঘটিয়ে দিয়েছে যে বিএনপি জামাতকে এই জায়গায় যদি এক না হয় তাহলে ভারত, আওয়ামী লীগ এদের সাথে পারা যাবে না। এই জন্য যুক্তরাষ্ট্র প্রশ্নে তোমাদের এক হতে হবে। কিছু জায়গায় ইখতিলাফ থাকবে, এটা নিয়ে দ্বন্দ্ব বিভেদ তোমরা করবা, কিন্তু মৌলিক জায়গায় তোমরা এক হও। এই ঐক্যের শপথ বিএনপি জামাতকে ইউনূস পরিয়ে দিয়ে গেছেন, এমনকি এনসিপি কেও এই জায়গায় কিন্তু তারা আছে।
দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। তো দর্শক, পর্দার অন্তরালে জামাত, বিএনপি, এনসিপি কিন্তু এক। মাঝে মাঝে এটা সামনে আসে, যেমন ইফতার মাহফিলের মাধ্যমে এসেছে। এরপর এটা ইতিবাচক, এটা একটা সোশ্যাল কন্ট্রাক্ট বা নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে এটাকে আমি নেগেটিভলি দেখছি। এই যে বিএনপি জামাত যে একটা টিকে থাকার জোট, একটু ভিন্ন ধারার জোট আছে বিহাইন্ড দ্য সিন, এটা জরুরি, এটা ভালো। বরং আমি চাই যে এটা মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া হোক। মাঠ পর্যায়ে যে বিভেদ, বিএনপি সন্ত্রাসীরা 17 বছর না খেতে পেরে বেপরোয়া হয়ে উঠে, তারা ওই আওয়ামী লীগ বিএনপি মার্কা বিরোধী দল সুলভ আচরণ করছে, তারা মনে করছে যে জামাত বিরোধী দল এদেরকে পিটাও। আসলে যে বিএনপি জামাতের করোনা ছাড়া টিকতেই পারবে না, এই বিষয়ে যে তাদের মধ্যে ঐক্যমত হয়েছে এবং বিএনপিকে যে জামাত টিকিয়ে রাখবে এই বিষয়ে যে ঐক্যমত হয়েছে, এটাই মাঠ পর্যায়ের বিএনপির মূর্খগুলো জানে না। তো দর্শক, বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী তারেক রহমান এটা বলছেন জামাতের এমপি এবং বীর চট্টলা সিংহপুরুষ জনাব শাহজাহান চৌধুরী। আপনি চিন্তা করেন, একটা এক্সাম্পল দেখান, বিরোধী দলের এমপি সরকারি দলের এমপি কে বলে যে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী। Hello মুসলিমের বল, I mean my vibes, how are you? তো বাবি তুই এরকম করস, মানে কি তাকস আমি তো বুঝলাম না। তো আমি বললাম যে আমি যে একটা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তুমি কি এটা জানো? হ্যালো ভাইবস, তুই গুরুত্বপূর্ণ কেমনে লিখবে? আমি বানাইছি, তোমরা তো আমার গণ হয়ে না, বাড়ির গরু গাড়ার কাজ খায় না। তো আমি মনে করছি আমি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই জন্য একটা আইন করে লাইছি। এটা কেমনে সম্ভব? সম্ভব, ডক্টর ইউনূস এই কাজ করে গেছে। ডক্টর ইউনূস সম্পর্কে আমার মনে হয় এই 18 মাস যদি এই ব্যক্তি ক্ষমতায় না থাকতো, ওনার যে এতটুকু চরিত্র আছে ভিতরে ভিতরে, লোভ 100% ভাই, 660 কোটি টাকা মাফ নিছে, গ্রামীণের লাইসেন্স যাই নিছে ফাইন, কিন্তু যাওয়ার ঠিক 2 দিন আগে একটা আইন করে চলে গেছে, একটা গ্যাজেট প্রকাশ করে চলে গেছে। গ্যাজেটটা হচ্ছে বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী 1 বছরের জন্য, অর্থাৎ আগামী 1 বছরের জন্য নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে একটা ঘোষণা করে গেছেন। এর ফলে দায়িত্ব পরবর্তী সময়, অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও বিশেষ নিরাপত্তা বাহিনী অর্থাৎ এসএসএফ এর কঠোর নিরাপত্তা সার্ভিস তিনি পাইতে থাকবেন, কারণ তার কনফিডেন্স আছে তিনি যেসব কাজকর্ম করছেন। আর পিনাকিরা, ইলিয়াসরা অনলাইনে যেভাবে বলছে যে মানে রাস্তায় প্যান্টের ইয়া খুলে দৌড়াবে, আর বিভিন্ন বক্তব্য কিন্তু দিচ্ছেন। তো দিন শেষে কাকু যাওয়ার আগে চিন্তা করছে একটা কিছু করে যায়, কিন্তু আসলে এটা কি আইন মাইনা হইল? প্রধান উপদেষ্টার তৎকালীন কার্যালয়ের সচিব, বর্তমানে তিনি এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত আছেন, মোহাম্মদ সাইফুল্লাহ পান্না। ওনার সই করা প্রজ্ঞাপনটি গত 10 ফেব্রুয়ারি প্রকাশিত হয়, তবে সেটি জনগণের সামনে প্রকাশ পেয়েছে মাত্র 2 থেকে 1 দিন আগে। প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের জন্য বাংলাদেশ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। মানে নিজেরই নিজে গুরুত্বপূর্ণ ব্যক্তি বানাইয়া নিজেই সরকারের প্রধান। তাহলে আমরা অন্যদের কি দোষ দেবে? এই যে ডক্টর ইউনূস খালি হাসি দিয়া সাইরা দিত, এবার বুঝতে পারছেন? এই জিনিসগুলো আমি বলছি যে ওনার লোভ, ওনার যে চাহিদা, এটা আসলে এত বছর বয়সে আইসো বা উনি যে সরকার পরিচালনা করছেন শেখ হাসিনার পরিণতি দেখা ওনার মধ্যে ভয় হয়েছে যে রাষ্ট্রের ক্ষমতা ছাড়ার পরে তলে তলে হয়তো অনেক কিছু প্রকাশ পেয়ে যাবে, জনগণ খেপা যাবে, সেই সময় হয়তো রিয়াকশন দিবে, তিনি হয়তো মবের শিকার হইতে পারেন। আর এই কারণে তিনি কিন্তু এই কাজটা করে গেছেন। ডক্টর ইউনূস যে অধ্যাদেশটি অতি গোপনীয়তার সাথে করেছেন তা 2006 সালের 29 অক্টোবর SRO নম্বর 285-কে সংশোধন করেছেন। ওই আদেশে বলা হয়েছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে স্ব পদে আপনার কর্মাবসানের, অর্থাৎ যেদিন থেকে তিনি দায়িত্ব ছাড়বেন সেই তারিখ হইতে জাতীয় সংসদের বিরোধী নেতাকে আপনার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কার্যভার গ্রহণের তারিখ হইতে বাংলাদেশের অভ্যন্তরে সর্বোচ্চ 3 মাস অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করা হলো। এটা কতদিন ছিল? 3 মাস। ডক্টর ইউনূস এই আদেশের আলোকে, মানে এই আদেশের আলোকে শুধু তার নিজের জন্যই 1 বছরের জন্য তিনি আইনটাকে সংশোধন করেছেন, অর্থাৎ যেটা 3 মাস ছিল তিনি 1 বছর করে ফেললেন। ওয়াও! আমরা আসলে কি পাইলাম? জুলাই যোদ্ধারা যে ডক্টর ইউনূসের কি পরিমাণ উঠাই দিয়া গেছে, আর ডক্টর ইউনূসেরও এই শাসন আমলকালীন ভিতরে তলে কাঁচা আছে, যে আমরা শুনি বিভিন্ন ঘটনা আসলে মানে সত্যি, মানে মবের ভয় পাচ্ছে বা
বড় কোনো ঘটনা করে রাখছে, হয়তো এটা আস্তে আস্তে আসবে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি হাসনাত আবদুল্লাহর অনেক কথা, বা সে তার এলাকার প্রোগ্রামের মধ্যে কথা বলে, বা এলাকার উন্নয়ন নিয়ে কথা বলে, বা অনেক ঠিকাদারের বিরুদ্ধে কথা বলে। অন্যদিকে দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে সমন্বয়ক উপদেষ্টাদের অনেক তথ্য উঠে এসেছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।